এশিয়া বিষয়ে মার্কিন কৌশল পুনর্বিবেচনায় ট্রাম্পের প্রতি মালয়েশিয়ার আহ্বান। কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি ঢেলে সাজানোর ঘোষণা নতুন মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মাহমুদ আব্বাসের। আরো 5 শতাধিক বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল। এবং আস্তানায় শুরু হলো সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা। দুপক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে দেশটিতে শান্তি ফিরে আসার বিষয়ে আশাবাদী সাধারণ সিরীয়রা। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এশিয়া বিষয়ে মার্কিন কৌশল পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় এই আহ্বান জানান মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হোসেইন। আর রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে এটা ধরে নেওয়া উচিত হবে না যে শিগগিরই রাশিয়ার উপর থেকে পাশ্চাত্যের আরোপ করা অবরোধ উঠে যাবে। এর মধ্যেই উত্তর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের মুক্ত বাণিজ্য বিষয়ক নাফটা চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই প্রতিদিনই নানা ধরনের বক্তব্য আর নতুন নতুন কর্মপরিকল্পনার ঘোষণা দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সদর দফতরে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে মানুষের উপস্থিতির সংখ্যা নিয়ে গণমাধ্যম মিথ্যা ও ভুল তথ্য উপস্থাপন করেছে বলে দাবি করেন ট্রাম্প। ওই বক্তব্যে গণমাধ্যমকে অসৎ বলে আখ্যায়িত করা হলেও ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান বিষয়টিকে ব্যাখ্যা করেন অন্যভাবে। রোববার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে মানুষের উপস্থিতির সংখ্যা দিয়ে একজন প্রেসিডেন্টকে মূল্যায়ন করা যায় না, বরং তিনি স্মরণীয় হয়ে থাকেন তার কাজে কর্মে। বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল বলেও স্বীকার করেন তিনি। এরপর সোমবার এশিয়া ইস্যুতে মার্কিন কৌশল পুনর্বিবেচনার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হোসেইন। সিঙ্গাপুরে আসিয়ানের নিরাপত্তা ফোরামে তিনি বলেন, এশিয়ার কয়েকটি দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে সংকল্প ঘোষণা করেছেন ট্রাম্প, তাতে এ অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এ ধরনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেন হিশাম। প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত অনেকবারই মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্র থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা বলেছেন। আমরা আশা করব তিনি বিষয়টি পুনর্বিবেচনা করবেন। আশা করব যুক্তরাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব কতখানি তা তিনি অনুধাবন করবেন। এদিকে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প উত্তর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের মুক্ত বাণিজ্য বিষয়ক নাফটা চুক্তি পুনর্বিবেচনার যে ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 3 দিনের মাথায় তিনি বক্তব্য রেখেছেন সে ব্যাপারে। তিনি বলেন, গত 23 বছর ধরে চুক্তিটি বলবৎ থাকলেও যুক্তরাষ্ট্র এ থেকে তেমন কোনো সুফল পাচ্ছে না। শিগগিরই বিষয়টি নিয়ে দর কষাকষি করতে মেক্সিকো এবং কানাডার সঙ্গে আলোচনায় বসার কথাও বলেন তিনি। আমি এরই মধ্যে চুক্তিটি পুনর্বিবেচনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের সঙ্গে কথা বলেছি। তিনি শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে আসছেন। সে সময় বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এ নিয়ে আমরা কানাডার প্রধানমন্ত্রী এবং মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলবো। নাফটা চুক্তি নিয়ে আসলেই পুনর্বিবেচনার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ট্রাম্প দেশটির উপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বললেও শিগগিরই মস্কোর উপর থেকে পশ্চিমাদের আরোপিত অবরোধ তুলে নেওয়া হবে এমনটা ভাবতে পারছেন না রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। রোববার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির এক আলোচনায় তিনি বলেন, অবরোধ তুলে নেওয়া না হলেও রাশিয়াকে তার অর্থনীতি এগিয়ে নিতে হবে। অবরোধের কারণে রাশিয়ার কৃষি খাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। নতুন করে পপুলিজম বা লোকরঞ্জনবাদের উত্থান এবং রাজনৈতিক সংকট ডেকে আনার মধ্য দিয়ে এডলফ হিটলারের মতো নেতার আগমন ঘটতে পারে বলে সতর্ক করলেন পোপ ফ্রান্সিস। ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে স্পেনের পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন পোপ। বিদেশিদের প্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া, দেয়াল তোলার পরিকল্পনার বিষয়ে নিন্দা প্রকাশ করেন পোপ। এক্ষেত্রে ট্রাম্পের নাম উল্লেখ করা থেকে বিরত ছিলেন ফ্রান্সিস।
তিনি ট্রাম্পের কাজ দেখার অপেক্ষা করবেন এবং সে অনুযায়ী তাকে মূল্যায়ন করবেন বলে জানান। এদিকে ইউরোপের কট্টর ডানপন্থী নেতারা জার্মানিতে বৈঠক করে কড়া ভাষায় অভিবাসন বিরোধী ও জাতীয়তাবাদী কথাবার্তা বলেছেন। Madre di Dio, prega per noi, detta fra le donne e benedetta di grazia. মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমনটা হলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে রোববার জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে আলোচনা করেন তিনি। এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পরপরই অধিকৃত পূর্ব জেরুজালেমে আরও 5 শতাধিক বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও অনড় ট্রাম্প প্রশাসন। রোববার হোয়াইট হাউস জানায় মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা চলছে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে ফিলিস্তিনিরা বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে। এর মধ্যে বিষয়টি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার আম্মানে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেন তিনি। মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হলে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেন মাহমুদ আব্বাস। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার দুদিনের মাথায় জাতিসংঘ প্রস্তাবকে উপেক্ষা করে পূর্ব জেরুজালেমে ফের 566টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। এ মাসের শুরুতেই ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দেওয়ার কথা থাকলেও জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাব পাশের পর তা স্থগিত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার ফোন আলাপ হয়েছে। আমাদের মধ্যে কথাবার্তায় ইসরায়েল ফিলিস্তিন বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। এছাড়া ইরানি হুমকি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। নতুন করে ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের ক্ষমতাসীন দল পিএলওর সদস্য হানান আশরাবি। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি তার। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ইসরায়েল জেরুজালেমে তাদের দখলদারিত্ব আরো বাড়িয়ে দেয়। তারা সেখানে অবৈধ বসতি স্থাপনের পাশাপাশি জেরুজালেমকে রাজধানী করতে চাইছে। কিন্তু বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনিদের সঙ্গে এমন অবিচার মেনে নেবে না। বর্তমান মার্কিন সরকারের ফিলিস্তিন বিরোধী মনোভাব ও ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর উদ্যোগ আদৌ সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি বাতিল করলে নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, ইরানের পরমাণু চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পুরোপুরি মেনে চলা উচিত। তিনি বলেন, ইরান সামনের দিকে এগিয়ে যেতে পারে, আবার পিছিয়ে যেতেও পারে। ইরান কোথায় ছিল সেটা বড় কথা নয়, এখন প্রযুক্তির দিক দিয়ে ইরান অনেক ভালো অবস্থানে রয়েছে। 2015 সালের জুলাইয়ে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা হয় এবং 2016 সালের জানুয়ারি তা বাস্তবায়ন শুরু হয়। পরে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও চুক্তির অনুমোদন দেয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প ওই চুক্তি বাতিলের কথা জানান। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, বাংলাদেশে মেডিকেল বর্জ্য পরিশোধনাগার শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনটেকের। স্বাগত জানালো এফবিসিসিআই। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়া সংকট নিরসনে কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা। গত মাসে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো শহর পুনরুদ্ধারের পর দেশজুড়ে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তাকে স্থায়ী রূপ দিয়ে পূর্ণ শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যেই শান্তি আলোচনা থেকে ইতিবাচক ফলাফল প্রত্যাশা করছে দেশটির সাধারণ মানুষ। সিরিয়ার আলবাবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইএস জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। রোববার জঙ্গিদের হটিয়ে ওই অঞ্চলের সোরা, মোরান, সুরজা আল সাগিরা এবং সুরজা আল কবিরার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে সেনাবাহিনী। একই দিন দেশটির পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত হামা ও রাস্তান প্রদেশেও বিমান হামলা চালায় তারা।
এর মধ্যেই রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় পূর্ব নির্ধারিত দুদিনব্যাপী শান্তি আলোচনায় যোগ দিতে সেখানে পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গেল মাসের অস্ত্রবিরতি চুক্তি বজায় রাখার পাশাপাশি সরকার ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠাই এ আলোচনার লক্ষ্য। তবে সরকার ও বিদ্রোহী দলের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। পশ্চিমা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি ও উচ্চ মধ্যস্থতাকারী পরিষদ সহ অন্যান্য বিদ্রোহী দল এ আলোচনায় অংশ নিলেও জঙ্গি সংগঠন আইএস ও জাবহাত ফাতা আল শামকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি এখনো জানি না আমরা এক কামরায় আলোচনায় বসবো নাকি আলাদা কামরায়। আমরা আশা করব যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসন একটি রাজনৈতিক সমাধানের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। এটা অবশ্যই সহজ ব্যাপার নয়। সিরিয়ার গৃহযুদ্ধ প্রায় 6 বছর ধরে চলছে। এ সংকট নিরসনে আস্তানার শান্তি আলোচনায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে দূরত্ব কমাতে এবং দুপক্ষকে সমঝোতা পৌঁছাতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। তবে সিরিয়ার সরকার বিরোধী দলগুলো সম্মেলনের সাফল্যের ব্যাপারে খুব বেশি আশাবাদী নয়। তারা বলছে আসাদ সরকারের ভাগ্য নির্ধারণ নয়, বরং যুদ্ধবিরতি বজায় রাখার উপরই গুরুত্ব দেবেন তারা। আস্তানা আলোচনা ও এর সফলতা নিয়ে যত সংশয়ই থাকুক না কেন, এ থেকে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে দামেস্কের জনগণ। আমি আশা করছি আস্তানার শান্তি আলোচনা সফল হবে। চলমান এ সমস্যার কারণে আমরা ক্লান্ত। আমি চাই শিগগিরই এ সংঘাতের অবসান হোক, যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর হোক এবং দেশে শান্তি ফিরে আসুক। সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গেল প্রায় 6 বছরে 3 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে 1,10,00,000 মানুষ। এই সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় গেল বছর শান্তি আলোচনার আয়োজন করা হলেও তা ভেস্তে যায়। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 7 জন। রোববার টেক্সাস অঙ্গরাজ্যের সান এন্তোনিয়ের একটি শপিং মলে ঢুকে এলোপাথারি গুলি চালায় বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারী 2 জন ছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে একজনকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতের আসামে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় আধা সামরিক বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। রোববার তিনসুকিয়া জেলায় সামরিক বাহিনীর একটি গাড়ির ওপর বিদ্রোহীরা অতর্কিত হামলা চালায়। বিদ্রোহীরা প্রথমে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। এতে 2 সৈন্য নিহত হন। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলাকারীরা উলফা সদস্য বলে ধারণা করছে দেশটির সেনাবাহিনী। শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না। প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলার রায়ে মুম্বাইয়ের হাইকোর্ট এই মতামত দেন। টিএনএন-এর খবরে বলা হয়, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেন। 21 বছর বয়সের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সাবেক প্রেমিকা। ওই নারীর অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত যুবক। এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপরই প্রেমিকা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এ নিয়ে মামলার রায়ে মুম্বাই হাইকোর্ট বলেন, শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না। চীনে দুর্নীতির দায়ে 2 সাবেক সরকারি কর্মকর্তাকে আজীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম ওয়াং গোকিয়াং এবং লি হোয়াবো বলে জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। দুজনের বিরুদ্ধে ঘুষ নেওয়া সহ আরও নানা ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়। 2 বছর যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকার পর 2014 সালে ওয়াংকে চীনে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে 2015 সালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হয় লিকে। রোববার চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়াংজি এবং উত্তরাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের 2টি আদালত ওই 2 ব্যক্তিকে আজীবন কারাদণ্ডাদেশ দেন। আদালতের রায়ের পর দণ্ডিতদের পক্ষ থেকে কোনো ধরনের মতামত পাওয়া যায়নি। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। চীনের উহান শহরে মাত্র 10 সেকেন্ডে গুঁড়িয়ে দেয়া হলো 19টি বহুতল ভবন। বাণিজ্যিক অঞ্চল গড়ে তুলতে এই উদ্যোগ।
ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাসভবনে বিশাল গণকবরের সন্ধান মিলেছে। 2014 সালে আইএস জঙ্গিরা ওই এলাকাটি দখলের পর এ ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। এদিকে শহরটির পশ্চিমাঞ্চলে আইএসের দখলে থাকা একটি ভবন পুনরুদ্ধারের পর পরিদর্শন করেছে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এ সময় সেখান থেকে জঙ্গিদের গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। দীর্ঘদিন আইএসের দখলে থাকা ইরাকের সালাউদ্দিন প্রদেশের এই সাদ্দাম প্যালেস পরিদর্শনে আসে দেশটির ফরেনসিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। এ সময় ভবনটির ভেতরে একটি গণকবরের সন্ধান পায় তারা। পরে সেখান থেকে অন্তত 90টি দেহাবশেষ উদ্ধার করা হয়। 2014 সালে এলাকাটি দখলের পর এ ভবনটি ঘাঁটি হিসেবে ব্যবহার করত আইএস। ইরাকি সেনা অভিযানের মুখে পালিয়ে যাওয়ার সময় ভবনটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় জঙ্গিরা। পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর হাতে আটক আইএস জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে গণকবরটির সন্ধান পাওয়া যায়। শনাক্তের জন্য এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেনসিক বিভাগে দেহাবশেষগুলো পাঠানো হয়েছে। আইএস ভবনটির পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। এটি মসুলের একটি ঐতিহ্যবাহী ভবন ছিল। ভবনটি কয়েকশো বছরের পুরনো। এদিকে মসুলের উত্তরাঞ্চলের সবশেষ এলাকা পুনরুদ্ধারের জন্য ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি হেলিকপ্টার থেকেও জঙ্গি আস্তানায় হামলা চালিয়ে আসছে তারা। আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরাঞ্চলের পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়া যাবে বলে আশাবাদী সামরিক কর্মকর্তারা। গত 3 দিন ধরে আমরা এখানে অভিযান শুরু করেছি। এই এলাকাটি কৌশলগত দিক থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইএস জঙ্গিরা এখানে শক্ত ঘাঁটি গেড়েছিল। আশা করি আমাদের সেনারা কয়েকদিনের মধ্যেই তাদের প্রতিহত করে এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারবে। চলমান অভিযানের মধ্যেই মসুলের পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে আইএসের দখলে থাকা একটি ভবন পরিদর্শন করেছেন ইরাকের কাউন্টার টেরোরিজম ইউনিটের শীর্ষ কর্মকর্তারা। জঙ্গিরা ভবনটি কারাগার হিসেবে ব্যবহার করত বলে জানায় তারা। এ সময় সেখান থেকে জঙ্গিদের বিভিন্ন নথিপত্রের পাশাপাশি বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এখানে কত সংখ্যক মানুষকে বন্দী করে রাখা হয়েছিল তা এখনই বলা যাবে না। এই ভবনটিতে বন্দীদের উপর চরম নির্যাতনের চিৎকার এখানকার বাসিন্দারা শুনতে পেত। আমাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ নেই, কারণ জঙ্গিরা ইতোমধ্যে পরাজিত হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিযান শেষ করতে আমাদের একটু দেরি হচ্ছে। 2014 সালের জুন মাসে ইরাকি বাহিনীকে পরাজিত করে মসুল নগরী দখলে নেয় আইএস। শহরটি পুনরুদ্ধারে গত বছরের অক্টোবরে আইএস বিরোধী অভিযানের ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন 3 আল কায়েদা সদস্য নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানান, রোববার আল বায়দা প্রদেশের আল সোমা জেলার সন্দেহভাজন আল কায়েদার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে 2 জন নিহত হন। পরে আরও একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে নিহত হন 1 জন। সম্প্রতি ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় শীর্ষ নেতা সহ বেশ কয়েকজন আল কায়েদা সদস্য নিহত হয়েছেন। استهداف آليات وسط الرتل العسكري محملة بالمرتزقة وجنود سعوديين. لحظات اشتعال অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি গানের শুটিং চলাকালে অজ্ঞাত বন্দুকধারী গুলিতে দেশটির এক অভিনেতা নিহত হয়েছেন। সোমবার পুলিশ জানায় 20 বছর বয়সী একজন অভিনেতাকে লক্ষ্য করে কয়েকজন বন্দুকধারী গুলি চালায়। এ সময় ঘাড়ে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একটি হিপ হপ গানের শুটিংয়ের সময় ওই অভিনেতার উপর হামলা চালানো হয়। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। ভারতের তামিলনাড়ুতে ষাঁড়ের লড়াইয়ের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনে লাঠিচার্জ করেছে সেদেশের পুলিশ। নিষেধাজ্ঞা শিথিল করা হলে ষাঁড়ের লড়াইয়ে হুড়োহুড়িতে রোববার সেখানে 2 জনের মৃত্যু হয়। এদিকে রোমানিয়ায় ষাঁড়ের লড়াইয়ের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিন মেক্সিকো ও কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ করে শত শত মানুষ। ভারতের তামিলনাড়ুতে ষাঁড়ের লড়াই বন্ধ করে দেবার ঘোষণা দেওয়ার পর বিক্ষোভ করেছে সেখানকার বাসিন্দারা। শত শত মানুষ সরকারের বিরুদ্ধে ব্যানার, প্ল্যাকার্ড হাতে শহরটির মেরিনা বিচে মিছিল সমাবেশ করে। তাদের এই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার দাবি জানান তারা। আমরা এ ব্যাপারে কোনো অস্থায়ী সমাধান চাই না, আমরা এর চূড়ান্ত সমাধান চাই। আমরা বিক্ষোভ নই, আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই। অন্যদিকে কলম্বিয়াতে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে হাজারো মানুষ মিছিল সমাবেশ করেছে। 4 বছরে এই প্রথমবারের মতো ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষ বাধে।
মেক্সিকোতে পেট্রোলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সেখানকার সাধারণ জনগণ। মাসের শুরুতে পেট্রোলের দাম 14 থেকে 20% হারে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনগণ। রোববার মেক্সিকো সিটিতে 12টি রাজ্য থেকে আসা প্রায় হাজারো মানুষ পেট্রোলের দাম বাড়ানোর প্রতিবাদে ব্যানার হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পেট্রোলের দাম ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে রোমানিয়াতে হাজারো মানুষ সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে। বিরোধী দলীয় এক নেতাকে হেয় করার কারণে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন তারা। আফরিন জেরিন, সময় সংবাদ। দীর্ঘ 22 বছর ক্ষমতায় থাকা গাম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইয়াহিয়া জামের নির্বাসনে যাওয়ার আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 কোটি 10 লাখের বেশি মার্কিন ডলার উধাও হয়েছে। রোববার নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারোর পরামর্শক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গেল 2 সপ্তাহে এ অর্থ উত্তোলন করেছেন ইয়াহিয়া। আদামা ব্যারোর পরামর্শক আরও জানান, শনিবার ইয়াহিয়া জামের নির্বাসনে যাওয়ার সময় কার্গো প্লেনে বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে। গত ডিসেম্বরে নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানানোয় প্রতিবেশী আফ্রিকান দেশগুলোর সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে পদত্যাগে বাধ্য হন ইয়াহিয়া জামে। বিভিন্ন সূত্র থেকে সংবাদ মাধ্যম জানিয়েছে, জামে বর্তমানে ইকুয়েটোরিয়াল গিনিতে অবস্থান করছেন। এদিকে সেনেগালে নির্বাসিত দেশটির নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারো কবে দেশে ফিরবেন তা পরিষ্কার জানা না গেলেও এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে পশ্চিম আফ্রিকার সেনারা রাজধানী বঞ্জুলে পৌঁছেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপিতে প্রচণ্ড ঝড়ে এখনো পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ সেন্ট্রাল জর্জিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে এ পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের বেশিরভাগই কুক ব্রুকস এবং বেরিয়েন কাউন্টি এলাকার বাসিন্দা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘর, বাড়ি ও স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে 7টি কাউন্টিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় মিসিসিপিতে টর্নেডোর আঘাতে অন্তত 4 জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 480টি ঘর, বাড়ি ও দোকানপাট। এদিকে ফ্লোরিডার উত্তরে ও জর্জিয়ায় দক্ষিণাঞ্চলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে শ্রীলঙ্কা। আর এ কারণে দেশটির 10 লাখেরও বেশি মানুষ তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছে সেখানকার সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছর থেকে কম বৃষ্টিপাতের কারণে দেশটির বিভিন্ন এলাকার নদীর পানি কমে গেছে। এতে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি পয় নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কালুগঙ্গা এলাকার 2 লাখেরও বেশি মানুষ বিশুদ্ধ পানি স্বল্পতায় ভুগছেন। একই সঙ্গে এই খরার কারণে কৃষি জমি ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় 8 লাখ হেক্টরের মধ্যে কেবল 3 ভাগের 1 ভাগ চাষাবাদের উপযোগী রয়েছে, যা গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। 1970-এর দশকের পর এটি সবচেয়ে ভয়াবহ খরা। ভারতের হিমাচল প্রদেশে তুষারপাত ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। জনজীবন বিপর্যস্তের পাশাপাশি ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশের সিমলা শহর। যান চলাচল ব্যাহত হবার কারণে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাটে বরফ জমে থাকায় ঘটছে নানা রকম দুর্ঘটনা। এদিকে ঘন কুয়াশার কারণে ভারতের লখনৌ ও নয়াদিল্লিতে ট্রেন এবং বিমান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভয়াবহ গাড়ি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন হাজার হাজার মানুষ। রোববার শহরের কেন্দ্রে ফুলের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শোক সমাবেশেও অংশ নেন তারা। এ সময় তারা বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করেন। গত শুক্রবার মেলবোর্নে 26 বছর বয়সী এক ব্যক্তির লরি হামলায় নিহত হন অন্তত 5 জন। এর মধ্যে হামলাকারীকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। ব্যাটারির ত্রুটির কারণে স্যামসাং গ্যালাক্সি নোট 7-এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। সোমবার স্যামসাং কর্তৃপক্ষ জানান, মোবাইলটির সফটওয়্যার ও হার্ডওয়্যারে কোনো সমস্যা ছিল না। মূলত ব্যাটারির সমস্যার কারণে মোবাইলগুলোতে আগুন লেগে যায়। ব্যাটারির সমস্যা সমাধান করে খুব শিগগিরই গ্যালাক্সি নোট 7 মডেলের মোবাইলটি পুনরায় বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় স্যামসাং।
বাংলাদেশের মেডিকেল বর্জ্য পরিশোধনাগার শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কমন বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বা CBWTF পদ্ধতিতে বাংলাদেশের 4টি প্রকল্পের মাধ্যমে বর্জ্য শোধন করতে চায় তারা। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই এর সভাপতি। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বাইরে B2B সম্মেলনের অংশ হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কলকাতার গ্রিনটেক সংস্থার কর্মকর্তারা। এতে বাংলাদেশে মেডিকেল বর্জ্য পরিশোধনাগার নির্মাণের আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। প্রতিদিন হাসপাতালগুলো থেকে যে হাজার হাজার টন বিষাক্ত ও ক্ষতিকর বর্জ্য তৈরি হয় তা যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ না করে পরিকল্পিত উপায়ে পরিশোধনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। আমরা এখন ওই ওয়েস্টটাকে হসপিটাল থেকে সেগ্রিগেট করে নিয়ে আমাদের প্ল্যান্টে নিয়ে চলে আসছি। আর যেটা হ্যাজার্ডাস ওয়েস্ট, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, ওটা 1100 ডিগ্রি 1200 ডিগ্রি টেম্পারেচারে আমাদের হেভি ইনসিনারেটরে ওইটাকে পুড়িয়ে দিচ্ছি। অ্যান্টি পলিউশন কন্ট্রোল ডিভাইসেস দ্বারা আমরা ধোঁয়াটাকে কন্ট্রোল করে ফাইনালি চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে ওইটা দ্যাট এয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ নর্মাল এয়ার। বৈঠকে বাংলাদেশে এ ধরনের প্রকল্প নেই উল্লেখ করে ভারতের এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রস্তাবকে স্বাগত জানান এফবিসিসিআই এর সভাপতি। সেন্ট্রালি যদি ওনারা এরকমভাবে ফ্যাক্টরি করেন সেখানে 50 থেকে 100 কোটি টাকা ওনারা ইনভেস্ট করবেন এবং ওনারাই সব হসপিটাল থেকে স্পেশালাইজ গাড়ি দিয়ে এবং প্যাকেটসে এগুলো তারা নিয়ে আসবেন, নিয়ে এসে ওনারা একটা ডিসপোজ করবেন এবং ওনাদের সাথে যে কোনো একটা বড় হসপিটাল কিংবা যারা এসব ব্যবসা করতে রাজি আছেন তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে দেব। বর্তমানে কলকাতা এবং শিলিগুড়িতে এ ধরনের দুটি প্ল্যান্ট পরিচালনা করছে গ্রিনটেক। প্রতিদিন হাসপাতালগুলো থেকে কয়েক হাজার টন বর্জ্য সংগ্রহ করে তা বিশেষ উপায়ে পুড়িয়ে ফেলা হয়। আর বিশেষ পদ্ধতি অবলম্বন করায় এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না বলেও দাবি সংস্থাটির। এছাড়া শিগগিরই সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলে গ্রিনটেকের পক্ষ থেকে জানানো হয়। সময় সংবাদ, কলকাতা। চীনের উহান শহরে মাত্র 10 সেকেন্ডে 19টি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই অঞ্চলে গগনচুম্বী একটি ভবন নির্মাণ ও সেখানে বাণিজ্যিক এলাকা গড়ে তোলার অংশ হিসেবে ভবনগুলো ধ্বংস করে দেওয়া হয়। আর এগুলো গুঁড়িয়ে দিতে 5 টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয় বলে জানায় গণমাধ্যম। যদিও এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এশিয়া বিষয়ে মার্কিন কৌশল পুনর্বিবেচনায় ট্রাম্পের প্রতি মালয়েশিয়ার আহ্বান। কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি ঢেলে সাজানোর ঘোষণা নতুন মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মাহমুদ আব্বাসের। আরও 5 শতাধিক বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল। আস্তানায় শুরু হলো সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা। দুপক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে দেশটিতে শান্তি ফিরে আসার বিষয়ে আশাবাদী সাধারণ মানুষ। এবং চীনের উহান শহরে মাত্র 10 সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হলো 19টি বহুতল ভবন। বাণিজ্যিক অঞ্চল গড়ে তুলতে এই উদ্যোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।